আসসালামু আলাইকুম এবং শুভ রাত্রি সবাইকে। বাংলার ম্যাথের আজকের লাইভ 2025 সালে বাংলার ম্যাথ এই লাইভে স্বাগতম জানাচ্ছি এবং বাংলার ম্যাথের বিষয়ে কথা বলার জন্য আজকে এই লাইভে উপস্থিত আছি আমি আহমেদ শাহরিয়ার। আমার সাথে উপস্থিত আছে আশরাফুল শাকুর, আমি মাহতাব। ওকে, আমরা তিনজন হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাচ্ছি। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। ওকে, আজকে আমরা যেটা নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে 2025 সালে বাংলার ম্যাথ কি করতে যাচ্ছে এবং 2024 সালে বাংলার ম্যাথের কার্যক্রম নিয়ে আমরা একটু ওভারভিউ করতে যাচ্ছি। তো আমার মনে হয় শুরুতে আমরা একটু শুরু করে দেই যে 2024 সালের ব্যাপারেই কথা বলা যায় এবং আমার কাছে মনে হয় সেখানে আমাদের 2024 সালের পুরো জার্নিটা যদি একটু সবার সাথে শেয়ার করা হয় তাহলে খুবই ভালো হয়। তো আমি বোধহয় সবার শুরুতেই ওই সুযোগটা নিয়ে নেই এবং একটু ব্রিফিং করে ফেলি। 2024 সালে বাংলার ম্যাথ অনেকগুলো কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে ছিল আমাদের অনেকগুলো শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রম, শিক্ষার্থীদের মেন্টরিং কার্যক্রম এবং একই সাথে ছিল হচ্ছে আমাদের আফটার স্কুল প্রোগ্রাম। এবং আমরা এবছর গত বছর আমরা টোটাল 4টি আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছি। এটা হচ্ছে মোটামুটি ভাবে বলা যায়। এবং এই 4টি অলিম্পিয়াডের মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি শিক্ষার্থী বাংলার ম্যাথের মাধ্যমে 4টি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে এবং গত বছর 2024 সালে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপে আমরা 6টি স্বর্ণপদক বাংলাদেশের জন্য অর্জন করেছি। তো যদি সেভাবে করে বলে থাকি সেই দৃষ্টিতে দেখলে আমাদের গত বছর যে প্রোগ্রামগুলো চলেছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল যেটাকে আমরা বলি গণিত বোঝার হাতে খড়ি এবং অলিম্পিয়াড প্রিপারেশন প্রোগ্রাম। এবং গণিত বোঝার হাতে খড়িটা হচ্ছে মূলত 3য় থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের দুটি ভাগে নেওয়া হয়। একটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি আর একটা হচ্ছে জুনিয়র ক্যাটাগরি। এবং প্রাইমারি ক্যাটাগরি ও জুনিয়র ক্যাটাগরির মধ্যে আমরা সাধারণত দুইটি আলাদা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেটা হচ্ছে একটা হচ্ছে 3য় থেকে 5ম শ্রেণীর কারিকুলামের উপর ফোকাস করে, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপে আমরা 6টি, আরেকটি হচ্ছে আমরা যদি বলি সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিম্ন মাধ্যমিক বা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী। এখন আমাদের যে বিষয়টিতে আজকে আলোচনার গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে 2025 সালে বাংলার ম্যাথ আসলে কি করতে যাচ্ছে, 2025 সালে আমাদের কি কি প্ল্যান আছে এবং 2025 সালে কিভাবে আসলে শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে এঙ্গেজ হতে পারে এবং শিক্ষকদের জন্য আমরা কি রাখছি। আজকে মূলত আমরা আয়োজনটা রেখেছি মূলত শিক্ষার্থী কেন্দ্রিক। একটা শিক্ষার্থীর জন্য আমরা কি প্ল্যান করছি এবং বাংলার ম্যাথের ভবিষ্যৎ পরিকল্পনা 2025 সালে কেমন বাংলার ম্যাথ আপনারা দেখতে পাচ্ছেন সেটি নিয়ে আলোচনা, সেটা নিয়ে মূলত আজকের পুরো লাইভটি হবে। তো আমরা মনে হয় 2025 সালের প্রথমেই হচ্ছে আমাদের কার্যক্রমের একটা ব্রিফ ধারণা নিতে চাই। তো সেটা আসলে এই ব্রিফ ধারণাটা কে দিবে, মাহতাব নাকি শাকুর? আশরাফুল দিতে পারেন, আশরাফুল শুরু করো। ওকে, আচ্ছা, 2025 সালে হচ্ছে আমাদের যে বরাবরের মতো যে আমাদের ওয়ার্কশপ গুলো রয়েছে, আমরা ওয়ার্কশপ ইতিমধ্যে শুরু করেছি। আমরা 2022 থেকে আমাদের গণিত বোঝার হাতে খড়ি যে ওয়ার্কশপটি ছিল সেটা শুরু করেছি এবং 2025 সালেও সেটা আমরা আরো বিস্তৃত আরো বড় আকারে করছি। অনেকটুকু রিভাইজ হয়েছে। আমরা যদি একটু চিন্তা করে তাকাবো, যদি 2022 সালে আমরা যা পড়িয়েছিলাম বা যেভাবে করেছিলাম 2025 সালে যে অনেকটুকু চেঞ্জ হয়েছে। আমাদের শিক্ষার্থীরা অনেক ফিডব্যাক, আমাদের মেন্টরের ফিডব্যাক, প্লাস আমাদেরও অনেক এক্সপেরিয়েন্স এই ব্যাপারগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি আমাদের ওয়ার্কশপ গুলোতে। এই জন্য হচ্ছে এবং স্টুডেন্টের যেই সুবিধাটা হয়, স্টুডেন্টের যেন হচ্ছে লার্নিংটা যত ভালো হয়। কারণ আমরা বরাবরের মতো বলি যে আসলে প্রত্যেকের লার্নিংটা ডিফারেন্ট, প্রত্যেককে আসলে ইন্ডিভিজুয়ালি জাজমেন্ট পার্সোনালাইজ ভাবে অ্যাসেস করা উচিত এবং এই জায়গাটাতে আমরা জোর দেওয়ার চেষ্টা করি। তো লার্নিং এর ক্ষেত্রে তাদের ওয়ার্কশপের ক্লাসগুলো কিভাবে তাদেরকে সহজে দেওয়া যায়, কেউ যদি মিস করে যায় তাকে কিভাবে তাকে বাকি সাপোর্টটুকু দেওয়া যায়, এক্সাম সময় তাকে কতটুকু সাপোর্ট দিতে পারি, আমরা তাকে কন্টিনিউয়াস ইভালুয়েশন যেটা করতে পারি, এই জায়গাটুকু আমরা যত পারি অটোমেটেড থেকে শুরু করে যত ইউজার ফ্রেন্ডলি করা যায় সেটা করার চেষ্টা করছি এবং 25 সালে মনে হয় সেটা আমরা একটা বাস্তবায়ন দেখতে পারবো। 2022 সালে হয়তো আমাদের অনেক ম্যানুয়াল ওয়ার্ক করতে হতো এই ব্যাপারগুলো নিয়ে, বা আমাদের ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ করতে হতো। এই ব্যাপারগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে নতুন বছরে আমরা এই নতুন ব্যাপারগুলো যে কমন একটা প্ল্যাটফর্ম আমরা যেটা চিন্তা করছি সেইটার বাস্তবায়ন আমরা করতে পারবো। ইতিমধ্যে অনেকটুকুই বাস্তবায়িত হওয়ার পথে,
টেকনিক্যাল ইস্যুগুলো প্রতিনিয়তই আমরা সলভ করার চেষ্টা করছি আর কি। তো যদি একটু ওয়ার্কশপের দিকে লক্ষ্য করি, আমাদের ওয়ার্কশপের ফিলোসফিটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমাদের ওয়ার্কশপে আমরা আসলে স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের ম্যাথের সাথে পরিচিত করিয়ে দেই, তার মধ্যে যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি গ্রো করা দরকার সেইটা কিভাবে আসলে তার মধ্যে গ্রো করতে পারে সেইটা নিয়ে আমরা আসলে চিন্তা করি অনেকভাবে, এবং সেই ধরনের বিভিন্ন সিনারিও চিন্তা করে আমরা সেই ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে 3, 4, 5 এর শিক্ষার্থীদের ক্ষেত্রে আসলে অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের ধৈর্য ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, মেন্টরদের সাথে কানেক্টিভিটি রাখার ব্যাপারটা ইম্পর্টেন্ট। এই জায়গাতে একটা কন্টেন্ট আসলে স্টুডেন্টকে কতভাবে এঙ্গেজ করে রাখা যায়, তাদের কিভাবে প্রবলেমের সাথে ইন্টারেক্টিভ ব্যাপারটা আনা যায়, বা তারা যেন প্রবলেমটা নিয়ে বোর না হয়, চিন্তা করে, এই লেগে থাকার ব্যাপারটা আসলে আমরা জোর করার চেষ্টা, এবং তার এই ফলশ্রুতিতে আমরা কিন্তু তাদের একাডেমিক বা যেই সব জায়গাতে একটু ধৈর্য নিয়ে পরীক্ষা দিতে হয়, যেসব জায়গায় একটু কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হয়, সেই জায়গাতে কিন্তু তারা তাদের সাফল্যটা রেখেছে, আমরা বরাবর তো দেখে এসেছি আর কি। একই কথা আমি জুনিয়র ক্যাটাগরি বা আমাদের অলিম্পিয়াড প্রিপারেশন প্রোগ্রাম, যেটা 9 থেকে 12 এর জন্য প্রযোজ্য, তাদের জন্য আসলে অ্যাপ্লিকেবল আর কি। যেমন হচ্ছে 9 থেকে 12 যে ওয়ার্কশপটি আমরা 2023 সালে শুরু করেছিলাম, 25 সালে এসে সেটা আমরা অনেক সেগ্রিগেট করার চেষ্টা করছি। নতুন নতুন মেন্টর থেকে শুরু করে নতুন নতুন কন্টেন্ট যেগুলো আমাদের স্টুডেন্টের জন্য দরকার সেগুলো আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। গণিত বই হাতে করে ফিলোসফির কথা একটা জিনিস বলতে মিস করে গেছে, যে প্রবলেম সলভিং স্কিলের পাশাপাশি শিক্ষার্থীরা যেন এই যে তারা যে লার্নিংটা সেটা যেন কোথাও ইমপ্লিমেন্ট করতে পারে, এবং সেটা যেন গ্লোবাল স্টেজে হয়, যে এখানে আসলে সমগ্র বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন বলেন বা থট প্রসেস শেয়ারিংটা বলেন, এইটা যেন তাদের মধ্যে হয়। এইটা দিয়ে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি, এবং তার ফলশ্রুতিতে আমরা 2024 সালে অনলাইন এবং অফলাইন মিলিয়ে 5টির মতো অলিম্পিয়াড আমরা অংশগ্রহণ করেছি, এবং প্রতিটাতেই আমাদের শিক্ষার্থীরা গণিত বোঝার হাতে খড়ির সাথে যারা জড়িত ছিল বা যারা জড়িত ছিল না, যাদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, সবাই তাদের সাফল্যটা রেখেছে, এবং আশা করছি বড় মতো এই বছরও তারা রাখবে। এই বছর এই সংখ্যাটা আমরা আরেকটু বাড়াতে চাচ্ছি, সেটা 2 অঙ্কের সংখ্যাতে দিতে যাচ্ছি। আমাদের খুবই ইচ্ছা যে এই বছর আমরা সারা বছর ভাবে বিভিন্ন গ্লোবাল স্টেজে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা এই সুযোগটা দেওয়ার চেষ্টা করব, তারা যেন প্রবলেম সলভিং এবিলিটি থেকে একটা রিয়েল লাইফ কোন একটা ইভেন্টে তাদের স্কিলটা দেখাতে পারে, যেটা আসলে তাদেরকে অনেক বেশি মোটিভেট করে আমার কাছে মনে হয়, এবং তারা বুঝতে পারে যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড জগৎটা শুধুমাত্র তার স্কুলের মধ্যে না, তার বিশ্ববিদ্যালয় মানে তার জেলার মধ্যে না, আসলে থট প্রসেস বা ব্যাপারটা আসলে সারা পৃথিবী জুড়ে বিস্তৃত আর কি। এটা অ্যাপার্ট ফ্রম ওয়ার্কশপ আমি যদি বলি, আমাদের এই বছর আমাদের যে এক্সাম প্ল্যাটফর্মটি রয়েছে সেটা আমরা আসলে অনেক টুকু আয়োজন করার চেষ্টা করছি, এবং বরাবরের মতোই আমরা গত বছর যে টিম চ্যাম্পিয়নশিপ করেছিলাম, এই বছর আমরা টিম চ্যাম্পিয়নশিপের পাশাপাশি আরো একাধিক অলিম্পিয়াড করার প্ল্যান করছি, যেটা নিয়ে আমরা হয়তো খুব পরেই আলোচনা করবো আর কি। মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের ওয়ার্কশপ বা প্ল্যান নিয়ে, যেটা আমার তরফ থেকে যেটা বলা সেটা বলা আর কি। যদি এখানে মাহতাব ভাই বা শুভ ভাই কিছু অ্যাড করতে চান করতে পারেন। আচ্ছা, হ্যাঁ আশরাফুল, অনেক ধন্যবাদ। মোটামুটি আশরাফুল যে কমন জিনিসগুলো ছিল সেটা শেয়ার করেছে। তো আরেকটা জিনিস একটু আমরা যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, আশরাফুল এই ব্যাপারে পয়েন্ট অলরেডি উল্লেখ করেছে যে আসলে 3 থেকে 12 মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই আমরা আসলে বাচ্চাদেরকে প্রবলেম সলভিং শেখানোর চেষ্টা করছি। তো নর্মালি যেটা হয় যে গার্ডিয়ানরা আমাদের কাছে কমনলি জিজ্ঞেস করেন যে ধরেন এইটা করার ফলে আসলে তার বাচ্চা কি অ্যাচিভ করবে বা কি ধরনের কি হবে, এই ধরনের একটা কমন কোশ্চেন আমরা পাই। তো আসলে আমাদের ওয়ার্কশপ গুলো থেকে আমাদের তো একটা উদ্দেশ্য হচ্ছে তাকে প্রবলেম সলভিং শেখানো। তো প্রবলেম সলভিং শিখলে আসলে তার লাভটা কি হবে এটা আসলে একটু বোঝাটা গুরুত্বপূর্ণ। প্রবলেম সলভিং শেখার লাভটা হচ্ছে এই জায়গায়, যেমন ধরেন আমাদের 22 সালে বা 23 সালে আমরা একটা নতুন কারিকুলামে গিয়েছিলাম, দেন আমরা আবার পুরোনো বইতে ফেরত আসলাম, তারপরে আমরা হয়তো সামনে আবার হয়তো নতুন ধরনের কিছু একটা পেতে পারি। আপনার শিক্ষার্থী বা যারা 3-তে আছে, 4-এ 5-এ 6-এ উঠতে উঠতে হয়তো নতুন কোনো টেকনোলজি আসবে বা অন্যান্য অনেক ধরনের জিনিসের সাথে ইন্ট্রোডিউস হবে। তো প্রবলেম সলভিং এর জায়গাটা আসলে একটা শিক্ষার্থীকে যে কোনো নতুন জিনিস ফেস করতে এবং ওইটা ইউজ করে ওইটার সুবিধাটা নিতে হেল্প করে। অর্থাৎ ধরেন আমরা এখন নানান টেকনোলজিক্যাল জিনিসের কথা শুনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনি, রোবোটিক শুনি, এই ধরনের আরো অনেক কিছু শুনি। তো প্রবলেম সলভিং স্কিলটা এরকম একটা কমন জিনিস যেটা তাকে
বিজ্ঞান সহ গণিত সহ অন্যান্য জায়গায় তাকে যে কোনো জিনিসের সাথে দ্রুত খাপ খাইয়ে নেয়া বা মানিয়ে নেওয়ার সাথে তাকে হেল্প করবে। তো এইটা আসলে আমাদের যেই জিনিসগুলো চিন্তা করে আমরা ওয়ার্কশপ ডিজাইন করি সেইটার একটা বড় উদ্দেশ্য হচ্ছে এটা, যে তাকে আগামী যে পৃথিবী আসছে সেটার জন্য তাকে আমরা যাতে প্রিপেয়ার করতে পারি। যেহেতু এটা আমরা একাডেমিকের বাইরে গিয়ে একটা প্রোগ্রাম চালাই, কাজে তার যাতে একাডেমিকের বাইরে গিয়ে একটা ডেভেলপমেন্ট হয় সেটাই আসলে আমাদের মেইন ফোকাস থাকে। আর আরেকটা কমন আমরা প্রশ্ন পাই সেটা হচ্ছে আপনাদের ওয়ার্কশপ গুলোতে আপনারা কোন ধরনের সিলেবাস ফলো করেন বা আপনাদের সিলেবাসটা আসলে কি। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা বলার চেষ্টা করি বা এই কথাটা অনেকের সাথেই আমরা বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে আমরা আসলে নিজেদের মতো করে একটা কারিকুলাম বানিয়েছি। এই কারিকুলামটা এরকম করে আসছে যে আমরা দেখেছি ধরেন ক্লাস 6 এর একটা বাচ্চা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আসলে কি শেখে বা তার আসলে কি শেখাটা দরকার। তো আমরা দেখি হয়তো বাংলাদেশে যেমন এনসিটিভির কারিকুলাম আছে, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা হয়তো এডেক্সেল এর কারিকুলাম পড়ে, কেউ ক্যামব্রিজ এর কারিকুলাম পড়ে, কেউ বা এর বাইরে অন্য কারিকুলাম পড়ে। যারা মাদ্রাসায় পড়ে তারা ইবতদায়ী কারিকুলাম বা এই ধরনের তাদের আরো কারিকুলাম আছে। এবং দেশের বাইরে ধরেন আমাদের আশেপাশের দেশে ইন্ডিয়া থাকতে পারে, চায়না, তারপরে জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, এরকম অনেক ভালো ভালো উন্নত দেশের কারিকুলাম আছে। তো আমরা নর্মালি যেটা দেখার চেষ্টা করি যে একটা ক্লাস 6 এর বাচ্চা বিয়ন্ড একাডেমিক তার আসলে ওয়ার্ল্ড ওয়াইড কি কি জিনিস শিখতে হয়। এখন এটা দেখার সময় আমরা এটা চিন্তা করি না যে ওকে আমার বাচ্চা হচ্ছে বা আমাদের শিক্ষার্থী হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে গিয়ে সে একটা কিছু করতে পারবে। এইটা সেট করার আগে আমরা আসলে সেট করি একটা 6 এর স্টুডেন্ট সে বাংলাদেশে সে বাংলাদেশে হয়তো আছে, কিন্তু আসলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে তার আসলে ক্লাস 6 এ থাকাকালীন বা ক্লাস 8 এ থাকাকালীন কোন কোন জিনিসগুলো শেখা উচিত। তো এইরকম আমরা 6 টু ধরেন 8 আমরা একটা ক্লাসটা চিন্তা করি, 3 টু 5 একটা আমরা ক্লাসটা চিন্তা করি, 9 থেকে 12 আমরা একটা ক্লাসটা চিন্তা করি। প্রত্যেকটা ক্লাস্টারে কিছু টপিক থাকে যেগুলো খুব বেসিক, কিছু টপিক থাকে যেগুলো বেসিক জিনিসের উপরে বেস করে বা বেসিক জিনিসের উপর ভিত্তি করে ওই আইডিয়াগুলো কাজে লাগিয়ে শিখতে হয়, আর কিছু জিনিস আছে খুব অ্যাডভান্স। তো এই জন্য আপনারা খেয়াল করবেন আমরা আমাদের ওয়ার্কশপ গুলোতে হচ্ছে বেসিক লেভেল, মিডিয়াম লেভেল এবং অ্যাডভান্স লেভেল নামে আলাদা করি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী শুরুর দিকে ম্যাথসের বেসিক জিনিসগুলো শিখবে এবং বা তার ক্লাস উপযোগী বেসিক জিনিস শিখবে, একই সাথে সে যেন ম্যাথমেটিক্স সাবজেক্টটাতে ইন্টারেস্টেড হয়। বেসিক লেভেলে আমাদের আসলে এই চেষ্টাটা থাকে। পরবর্তী যখন সে ইন্টারেস্টেড, যে কোনো ব্যাপারে ইন্টারেস্টেড পিপলকে আসলে পরবর্তী পর্যায়ে তাকে পুশ করা বা তাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া তো সহজ হয় যেহেতু তার ইন্টারেস্টটা আছে। তখন আস্তে আস্তে আমাদের টপিকগুলা বা কারিকুলামে আর বিভিন্ন সাবজেক্ট জিনিসগুলো ডিফারেন্ট হতে থাকে। তো যে কোনো একটা জার্নিতে সে 3 টু 5 এর কোনো একটা লেভেল বা 9 টু 12 এর কোনো একটা লেভেল, এই লেভেলে আমাদের জায়গাটা থাকে শুরুর দিকে তাকে ইন্টারেস্ট করে তার ইন্টারেস্টটা গড়ে তোলা, মাঝামাঝি পর্যায়ে তাকে তার বেসিক লেভেলের জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আরেকটু অ্যাডভান্স জিনিস শেখা, আর একেবারে অ্যাডভান্স লেভেল বা হচ্ছে উপরের দিকে আমাদের আসলে চেষ্টাটা থাকে সে যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে কম্পিটিশনগুলো হয় বা আমাদের ন্যাশনালি যে কম্পিটিশনগুলো হয় ওভারঅল যে কোনো ধরনের একটা প্রবলেম সলভ করার মতো, নট নেসেসারি কোনো একটা পার্টিকুলার কম্পিটিশন, ওভারঅল তাকে আমি র্যান্ডমলি যে কোনো জায়গায় বসিয়ে দিলে যে কোনো কম্পিটিশনে র্যান্ডমলি নিয়ে গেলে সে যেন ওই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার মতো সে উপযুক্ত হয় বা তার ওই নলেজ বেসটা গড়ে ওঠে, তার যেন কোশ্চেন দেখে মনে না হয় যে এত কঠিন কোশ্চেন তো মানে আমার পক্ষে সলভ করা সম্ভব না। তো আমরা তাকে ওই দিকে ডেভেলপমেন্টটা দেওয়ার সবচেয়ে বেশি চেষ্টা করি আর কি। তো বাকি জিনিসগুলা মোটামুটি মোরলেস আই থিঙ্ক শাকুর হয়তো কভার করেছে আর কি। আমি জানি না এখানে শাহরিয়ার যদি কিছু অ্যাড করতে চায়। মাহাতাব একদম টু দা পয়েন্ট বলতেছিলি। আমি আসলে ওই জায়গাটা ধরতেছিলাম যে মানে আমাদেরকে অনেক গার্জিয়ান আসলে এই প্রশ্নটা প্রায়ই করে যে আপনারা কোন ক্লাসের অঙ্ক করান। তো আমরা আসলে কোনো ক্লাসের অঙ্ক করাই না, আমাদের নিজের একটা কারিকুলাম আছে এবং আমরা চেষ্টা করি বাচ্চাদের প্রবলেম সলভিং শিখাইতে। তো নেক্সট প্রশ্নটা আসলে আমরা খুব কমন ফেস করি যে প্রবলেম সলভিং শিখে লাভ কি। তো প্রবলেম সলভিং শিখে আমরা যেটা লাভ দেখেছি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে মাহাতাব একটু আগে বলতেছিল যে আস্তে আস্তে একটা বাচ্চার ফাউন্ডেশনটা স্ট্রং হয় এবং এটার রেজাল্টটা আমরা এবছর WMTC তে হয়তো দেখতে পেয়েছি যে আমরা যখন আমাদের শিক্ষার্থীদেরকেও একইভাবে ট্রেন্ড আপ করা শুরু করেছি, তাদের ডেভেলপমেন্টটাকে মেন্টর করা শুরু করেছি, আমরা দেখলাম যে আমরা খুব অল্প সময়ের প্রিপারেশনে এবং মোটামুটি খুব গুছাই আমরা দেখলাম যে এবছর আমরা 27 জনের একটা টিম নিয়ে গেলাম, সেখানে 6টা স্বর্ণপদক, 11টা সিলভার এবং 7টা ব্রোঞ্জ আমরা অর্জন করলাম, তার সাথে আবার 3টা মেরিট অ্যাওয়ার্ড আছে।
তো তার মানে আমরা দেখলাম যে এবং ডিফারেন্ট ক্যাটাগরিতে, তার মানে ডিফারেন্ট ক্যাটাগরির বাচ্চাদেরই কিন্তু আসলে ডেভেলপমেন্টটা হচ্ছে। এবং প্রবলেম সলভিং শিখে একটা লাভ তাহলে আমরা দেখলাম যে আপনি যে কোনো গ্লোবাল কম্পিটিশনে যান না কেন, ইরেসপেক্টিভ অফ দ্য ওয়ে অফ দ্য কোশ্চেন্স, আসলে বাচ্চাদের ভালো করার একটা সুযোগ তৈরি হয়, কারণ সে যে কোনো টাইপের প্রবলেমকে অ্যাটাক করা শিখে গেছে। তো এটা একটা ভালো জায়গা আমার কাছে মনে হয়েছে যে এবং এটা যে কাজ করতেছে গরিব বোঝার হাতে খড়ি এবং অলিম্পিয়াড প্রিপারেশন প্রোগ্রামের যে আইডিয়াটা এবং এই কারিকুলামের যে ওয়ে অফ লার্নিং এর যে অ্যাপ্রোচটা আছে সেটা যে কাজ করতেছে, সেটার একটা প্রুফ অফ কনসেপ্ট আমরা ধরে নিতে পারি যে এবছর মানে 2024 সালে আমাদের যে রেজাল্ট গুলো এসেছে, আউটকাম গুলো এসেছে। তো 2024 সালের কথা বললাম, 2000 ওয়ার্কশপের কথা বললাম, এখন 2025 সালের ওয়ার্কশপের আসলে প্ল্যান গুলা কি যদি একটু শেয়ার করা যায় তাহলে বোধহয় ভালো হয়। আশরাফুল বোধহয় একটু আমাদের প্ল্যাটফর্মটাও শো করতে পারে, সো দ্যাট হচ্ছে কিভাবে এনরোলমেন্ট প্রসেসটা ইয়ে করা যায়। যেমন একজন গার্জিয়ান অলরেডি বোধহয় প্রশ্ন করতেছিলেন যে অনলাইন ক্লাসে জয়েন করার প্রসেসটা দয়া করে জানাবেন, নুসরাত জলি। আমার মনে হয় এটা আমরা একটু উইদিন 5 মিনিটস যদি দেখাই ফেলতে পারি যে কিভাবে আসলে বাংলার ম্যাথের প্ল্যাটফর্মে এনরোল করতে হবে এবং কিভাবে হচ্ছে একেবারে একটা বাচ্চা ক্লাস করতে পারবে, সেটার একটা যদি ডেমো বা কিছু যদি আমরা স্মল স্কেলে দেখতে পারি। হ্যাঁ আশরাফ। আমার শেয়ার করেছি, স্ক্রিনটা অ্যাড করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আমাদের এলএমএস প্ল্যাটফর্মটি, যেখানে আসলে আমাদের সকল কোর্স এক্সাম সবকিছু এই প্ল্যাটফর্মের মধ্যেই থাকবে। তো এইটাতে আমরা এই বছর আমাদের এক্সাম ক্লাস নেওয়া শুরু করছি। এইখানে যদি একজন শিক্ষার্থী যদি আপনার যে কোনো ব্রাউজারে course.banglamet.com এই যে এখানে লেখা আছে, আপনি যদি লেখেন তাহলে হচ্ছে আপনি এরকম একটা সাইটে চলে আসবেন। এখানে গেলে আপনি যদি স্ক্রল করে দেখবেন এখানে অনেকগুলো কোর্সের নাম বা বিষয়বাদী উল্লেখ করা আছে। এখানে দেখবেন যে সকল কোর্স বলে একটা অপশন রয়েছে, এখানেও আপনি দেখতে পারবেন। অথবা এখানে কোর্সের থেকে গেলেও আপনি আমাদের বাংলা ম্যাথের যতগুলো কোর্স রয়েছে সেগুলো দেখতে পারবেন। এটা যদি লক্ষ্য করেন যে দেখবেন যে এখানে 14টা কোর্স দেখাচ্ছে। এখানে অনেকগুলো ফিল্টার অপশন রয়েছে, প্রাইমারির জন্য, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি। লেভেলটা আমরা ডিফাইন করেছি যে বিগিনার লেভেল কিনা, ইন্টারমিডিয়েট লেভেল কিনা, অ্যাডভান্স লেভেল কিনা। আমাদের অনলাইনে আমাদের অনেকদিন ধরেই তো যুক্ত থাকার সব হয়েছে। অফলাইনে এই বছর আমরা আমাদের অফলাইন কার্যক্রম শুরু করেছি এবং একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে মোহাম্মদপুরের তাজমহল রোডে। তো অনেকেই তো মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছেন সেখানে সামনাসামনি ক্লাস করার ব্যাপারটা নিয়ে। তো আপনি চাইলে অফলাইনে এনরোলমেন্টটাও আমাদের অনলাইনে হতে পারবেন। আমাদের ক্লাস মডেলিটি অনলাইন অফলাইন। আপনার শিক্ষার্থী যদি ইংরেজি মিডিয়ামের হয় বা তার মেথড অফ কমিউনিকেশন যদি ইংলিশে হয় বা সে যে কন্টেন্টগুলো ইংলিশে প্রেফার করে, ইন দ্যাট কেস আমাদের ইংলিশ মিডিয়াম ব্যাচে বা ইংলিশ কনভারসেশন ব্যাচে এনরোল হতে পারবে। অথবা বাংলা যারা বলছে তাদের জন্য বাংলা ক্লাস অনুযায়ী সর্ট করতে পারবেন। এই তো আমি যদি দেখি তো লক্ষ্য করি যে জুনিয়র ক্যাটাগরি যদি আমি চিন্তা করি এবং দেখবো যে জুনিয়র ক্যাটাগরি সিলেক্ট করলে এখানে আমাকে শুধুমাত্র জুনিয়র ক্যাটাগরির কোর্স গুলোই দেখাচ্ছে, যে জুনিয়র ক্যাটাগরি। এবং আমাদের কোর্স গুলো ক্লাস কবে কবে সেটা এখানকার ছবিতে উল্লেখ করা আছে। যেমন জুনিয়রের বেসিক যে ব্যাচটা, আমি যদি ব্যাচটা লক্ষ্য করি এদের ক্লাসটা হচ্ছে ছবিটা অনুযায়ী শনি এবং বুধবার। ইন্টারমিডিয়েট যে ব্যাচটা সেইটা হচ্ছে আমাদের রবি এবং বৃহস্পতিবার। আপনি যদি এখানে প্রাইমারি ব্যাচেরটা লক্ষ্য করেন, প্রাইমারি যদি ক্লিক করেন তাহলে কিন্তু প্রাইমারি লেভেলের ব্যাপারগুলো দেখতে পারবেন। যেমন যদি প্রাইমারি লক্ষ্য করি দেখবেন যে আমাকে শুধুমাত্র প্রাইমারি ক্লাসগুলো দেখাচ্ছে আর কি। প্রাইমারি ক্লাসগুলো হচ্ছে শুক্র শনিবারে হচ্ছে অফলাইনে, শনি বুধবার এবং রবি বৃহস্পতিবার এইটা হচ্ছে অনলাইনে। সকল ক্লাসগুলো আমাদের সন্ধ্যা 7টা থেকে 8:30টার সময় পর্যন্ত হয়। রোজার সময় সময়টি একটু চেঞ্জ হবে, সেটা আমরা আমাদের কোর্স শুরু হলে আমরা বাকিদের সাথে আলোচনা করে ঠিক করব। আচ্ছা, তো আমি একটা কোর্স যদি দেখি, আমি ধরি প্রাথমিক প্রাইমারি বেসিক ব্যাচের কথা যদি দেখি, আমি প্রাইমারি বেসিক ব্যাচে দেখবো যে এখানে একটা ওভারভিউ দেওয়া আছে কোর্সের ডেসক্রিপশনটা কি, কোর্সটা কাদের জন্য, কোর্সে কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। আমি যদি কারিকুলামের দিকে একটু ক্লিক করি দেখবো যে কারিকুলামে অনেকগুলো কোর্স কন্টেন্ট দেওয়া আছে। যে ওরিয়েন্টেশন প্রাথমিক আলোচনা যেটা ইতিমধ্যে হয়ে গিয়েছে, সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা শুরু করবো আলোচনা। সংখ্যা পদ্ধতি, সংখ্যার ব্যবহার, 4 প্রক্রিয়ার ব্যবহার, সেগুলো আমরা আলোচনা করবো। এখানে 3টা ক্লাস থাকবে। এই সংখ্যার ব্যবহার হয়ে গেলে, 4 প্রক্রিয়া শেখা হয়ে গেলে আমরা উৎপাদন এবং বিভাজ্যতা রিলেটেড যে কন্টেন্ট গুলো রয়েছে, যে টপিক গুলো, সেগুলো আমরা আলোচনা করব। এরপরে শিক্ষার্থীদেরকে আমরা একটা এক্সাম নিব, যেটাকে আমরা বলছি কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এক্সাম, যেটাকে নিয়ে আমরা তার উপর একটা পার্সোনালাইজ একটা অ্যাসেসমেন্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করব।
এরপরে সেটা ভগ্নাংশ রিলেটেড ক্লাস থাকবে, সেটা সব ক্লাস থাকবে, এই নিয়ে অনেকগুলো ক্লাস থাকবে আর কি। টোটাল আমরা ক্লাসের সংখ্যা যদি বলি, এখানে সেকশন এবং ক্লাস সংখ্যা বলা আছে। এখানে আপনি ইনস্ট্রাক্টরের দিকে লক্ষ্য করুন, তাহলে দেখবেন যে এখানে যারা যারা ক্লাস নিবেন এই ওয়ার্কশপে বিভিন্ন সময় বিভিন্ন মেন্টর অ্যাড হবেন, তাদের নাম এখানে ক্রমান্বয়ে উল্লেখ থাকবে। আচ্ছা, আমি তো কোর্স ব্যাপারটা দেখলাম, এবং আমি যদি কোর্সে এনরোল করতে চাই আমাকে এখানে এনরোল না বাটনে ক্লিক করতে হবে। এখন আমাকে যেহেতু এখানে লগ ইন করতে বলেছে, তার মানে আমি কিন্তু এই অ্যাকাউন্টে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, তাহলে আমাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সাইন ইন, একটা সাইন আপ, বা লগ ইন আর সাইন আপ আর কি। তো আপনি যদি প্ল্যাটফর্মে নতুন হন, আপনাকে শুরুতে সাইন আপ করতে হবে, আর আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে। তো সাইন আপ বাটন যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার এখানে নাম, আপনার মেইল আইডি এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনি সাইন আপ করবেন। আপনি র্যান্ডম না, আপনার যে মেইল আইডি এবং আপনি যদি নামটা উল্লেখ করেন, এবং এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট এই সাইটে লগ ইনের জন্য যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, এটা আপনার মেইলের পাসওয়ার্ড না, এটা আপনার এই সাইটে লগ ইনের জন্য যে পাসওয়ার্ড দিতে যাচ্ছেন, যেটা পরবর্তীতে ইউজ করবেন, সেটি উল্লেখ করবেন। এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার মেইলে একটা ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেইটা দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনি সাইন আপ করতে পারবেন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি একটু সাইন ইনটা যদি দেখিয়ে দেই, অলরেডি আমার এই মেইল আইডিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, পাসওয়ার্ডও দেওয়া আছে। এরপরে সাইন ইন দিলে আমাকে আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি আমার যদি কোর্সে ফেরত আসি, আমি যদি এই কোর্সটা কিনতে চাই, আমাকে দিতে হবে এনরোল নাও। এনরোল নাও দিলে দেখাবে আমাকে একটা ড্যাশবোর্ডের মতো আসবে, যেখানে আমার কার্ডের অপশন দেখাবে। আমি প্রাইমারি একটা কুপন দেখেছিলাম। আচ্ছা, আমি এরকম একটা কোর্স পে করতে যাচ্ছি। এখানে আমাকে অ্যামাউন্টটা দেখাচ্ছে, যে আমি যদি একটু জুম করি, এখানে আমাকে কোর্স কন্টেন্টটা দেখাচ্ছে। এখানে একটা কুপন কোডের অপশন রয়েছে। আমাদের এখনকার যারা এনরোল হবে তাদের জন্য একটা কুপন কোড রয়েছে, কুপন কোড হচ্ছে BM500। আপনি যদি BM500 কুপন কোডটি ইউজ করেন, তাহলে আপনি আমাদের কোর্সের মূল্যের উপরে 500 টাকার একটা ডিসকাউন্ট কুপন পেয়ে যাচ্ছেন। এরপর আপনাকে যদি চেক আউট করেন, চেক আউট করলে আপনাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট অপশন শুধুমাত্র বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন। তো আপনি যদি পেমেন্ট অপশনে ক্লিক করেন, আপনাকে একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। আপনি যে নাম্বার দিয়ে পে করতে যাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি দিবেন। ধরুন আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম 7087597325। এরপর আপনি কনফার্ম দিবেন। কনফার্ম দিয়েছেন সেই নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ডটি পূরণের মাধ্যমে আপনি পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন। পেমেন্টটি সম্পন্ন করা হয়ে গেলে আপনি এই কোর্সটা কিনতে পারবেন। ঠিক আছে? তো আচ্ছা, এখন মোটামুটি আমি ধরে নিয়েছি আমার পেমেন্টটা করা হয়ে গিয়েছে। তো আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপনি কোর্সের সাইটে চলে আসবেন। এরপর আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন কোর্সটি কিনেছেন? আপনি যদি এখানে হচ্ছে আমি লগ ইন হোম বাটনে যাই, হোম বাটনে আপনি যদি আপনার প্রোফাইলে ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে একটা অপশন আছে ড্যাশবোর্ড বা এনরোল কোর্স। আপনি যদি এনরোল কোর্সে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনাকে একটা কোর্সের নাম দেওয়া থাকবে, যে কোন কোর্স আপনি কিনেছেন, এই কোর্সের বিস্তারিত আপনি জানতে পারবেন। এভাবে করে আপনি আপনার কোর্সের ব্যাপারগুলো দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ওয়ার্কশপের ব্যাপারটা আর কি। এটা হচ্ছে আপনার প্রোফাইল থাকবে, আপনি কোন কোর্স কিনেছেন, কয়টা ক্লাস করেছেন, এই ব্যাপারগুলো থাকবে। তো এই ছিল আমাদের ওয়ার্কশপের আমাদের ক্লাসের বিস্তারিত। আপনি এভাবে করে ওয়ার্কশপে এনরোল করতে পারবেন। আর কোথাও যদি কোনো প্রবলেম ফেস করেন, আমাদের এই লাইভের নিচে দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো। ধন্যবাদ আশরাফুল আল শাকুর, এত চমৎকার ভাবে সামারির সাথে সবাইকে সবটা দেখানোর জন্য। যারাই আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন, আপনারা আশা করি এই বিষয়টি খেয়াল করবেন যে কিভাবে আসলে এনরোল করতে হবে এবং কিভাবে হচ্ছে আসলে আপনি আপনার ডিটেল জিনিসটা দেখতে পাবেন। তো এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্টের কথা বলেছি, আমরা কথা বলেছি হচ্ছে যে লার্নিং প্ল্যাটফর্মের কথা। তো আপনি একটু দেখবেন আমাদের এখানে যখন আপনার একটা শিক্ষার্থী লার্নিং জার্নিটা শুরু হবে, আস্তে আস্তে কিন্তু ওর ড্যাশবোর্ডটা ওর ডেটা দিয়ে ভর্তি হওয়া শুরু করবে, এবং সেখানে হয়তো বা আমরা ইন্টারেস্টিং কিছু ইনসাইট দেখতে পারবো, যার মাধ্যমে ওর প্রোগ্রেসটাকে আমরা আসলে মেজার করতে পারবো।
তো সেটা হচ্ছে যে আমাদের একটা হোপফুলি আমাদের জন্য একটা ইন্টারেস্টিং জার্নি হতে যাচ্ছে, এবং যারাই এখানে সামনে আমাদের ওয়ার্কশপগুলোতে এনরোল করবে এবং প্রবলেম সলভিং শিখতে আসবে, আমরা যেটা বিলিভ করি যে তাদের ওভারঅল একটা ডেভেলপমেন্ট হবে, যার মাধ্যমে অ্যাজ এ প্যারেন্ট, অভিভাবক বুঝতে পারবে যে আমার সন্তান আসলে কোথায় ছিল এবং কোথায় সে বর্তমানে আছে, এবং একই সাথে কি কি ধরনের স্টেপ নিলে আমার সন্তানের আরো ডেভেলপ করার সুযোগ আছে। তো এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন একটা শিক্ষার্থীর স্কিলটাকে মেজার করি, আমরা কিন্তু ও 100-তে 50 পেয়েছে নাকি 100-তে 90 পেয়েছে সেটা দিয়ে আমরা আসলে মাথা ঘামাই না অত। আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে বরঞ্চ তার স্কিল লেভেলটা কোন জায়গায় আছে সেটাকে বের করে, যেমন ধরেন তার স্ট্রেংথ কোথায়, তার উইকনেস কোথায়, সেটাকে আসলে আমরা বের করার চেষ্টা করি, এবং সেটার ভিত্তিতে আসলে একটা জাজমেন্ট দেওয়ার চেষ্টা করি। কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্ট হলো মূলত এই জাজমেন্ট ও ভার্ডিক্টের জায়গা। তো ফাইনালি যদি আমি বলি যে আমাদের তো ওয়ার্কশপের ব্যাপারটা গেল, হ্যাঁ, আমাদের কোর্সের ব্যাপারটা গেল, অনলাইনে করতেছি আমরা, অফলাইন করতেছি, অফলাইন মোহাম্মদপুরে হচ্ছে, এটাও আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। তারপর রেজিস্ট্রেশন লিঙ্ক গুলো কমেন্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমার যে নেক্সট প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি প্রবলেম সলভিং শিখলাম, আমার প্রবলেম সলভিং হয়ে গেছে, এখন তাহলে আমি মানে শিখতেছি, আমি এই জার্নির ভিতরে আছি, এটা করে আমার মানে লং রানে কি কি ধরনের প্রোগ্রামে আমি বাংলার ম্যাথের থ্রুতে কানেক্ট হতে পারবো, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমি আসলেই একটা গ্লোবালি বা বৈশ্বিকভাবে একদম ফিট প্রবলেম সলভার হতে পেরেছি। সেটার উপায়টা কি, বাংলার ম্যাথ এটার জন্য কি কি করতেছে, এই বিষয়ে যদি মাহাতাব একটু বলে। আচ্ছা, শাহরিয়ারকে ধন্যবাদ। আমরা প্রবলেম সলভিং শেখার পর নর্মালি যেটা হয়, শিক্ষার্থী বা গার্ডিয়ানের নর্মালি ওনাদের একটা টার্গেট থাকে, বা যে কোনো জিনিস যখন মানুষ শুরু করে দেখা যায় সে হয়তো একটা টার্গেট নিয়ে চিন্তা করে যে ওকে, আমি এই জিনিসটা শিখে আমি এই জিনিসটা অ্যাচিভ করতে চাই, বা আমি এক্স জিনিসটা শিখে ওয়াই জায়গায় যেতে চাই, এরকম কিছু একটা। তো এই ব্যাপারটা আমরাও চিন্তা করি যে লার্নিং এর পাশাপাশি যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটা গোল দিতে পারি যে ঠিক আছে তুমি এই ধরনের কিছু একটা অ্যাচিভ করতে পারো, সেটা বোধহয় তাদের লার্নিংকে আরেকটু বেশি ফ্যাসিলিটেট করে বা তাদেরকে আরেকটু বেশি ইন্সপিরেশন দেয়। তো সেটার জন্য আমরা গত বছর প্রথম বিএমটিসি আয়োজন করেছিলাম বাংলা ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ। পরবর্তীতে বিভিন্ন ধাপের মাধ্যমে আমাদের বেশ কিছু নির্বাচিত শিক্ষার্থীরা ডাব্লিউএমটিসি, যেটা কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছে। তো এই বছর আমরা আরেকটু বিস্তৃত পরিসরে কাজটা করতে চাই। সেজন্য আমরা খুব শীঘ্রই আমরা বাংলার ম্যাথ থেকে ঘোষণা নিয়ে আসবো। আমরা ইন্ডিভিজুয়াল লেভেল অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে শিক্ষার্থীরা কতটুকু ভালো করছে বা কতটুকু পর্যন্ত তারা ডেভেলপমেন্ট করতে পারে সেটার জন্য আমরা বিএমইসি নামে একটা প্রোগ্রাম চালাবো, বাংলার ম্যাথ এক্সেলেন্সি চ্যাম্পিয়নশিপ। মূলত এটা একটা মোটামুটি গ্রেড ওয়াইজ বা ট্রেডিশনাল লেভেলে বাংলাদেশের ম্যাথ কম্পিটিশন গুলো যেরকম হয় তার থেকে একটু ভিন্ন আঙ্গিকে হবে, এবং এখানে গ্রেড ওয়াইজ শিক্ষার্থীরা কেমন করছে আমরা সেটা দেখার চেষ্টা করব। তবে এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কেমন করছে সেটা, যেমন ডাব্লিউএমটিসিতে টিমের একটা ব্যাপার ছিল যে 2 জন বা 3 জনের একটা টিম মিলে একটা পরীক্ষা দিচ্ছে। এক্সেলেন্সি চ্যাম্পিয়নশিপে আমরা সিঙ্গেল বা একেবারে ইন্ডিভিজুয়ালি কে কেমন করছে সেটা দেখার চেষ্টা করব। এর থেকে এখানে যারা ভালো করবে এর পরবর্তীতে হয়তো কয়েকটা ধাপ থাকবে, আমরা হয়তো কিছু লার্নিং ক্যাম্পের আয়োজন করব, যারা ভালো করছে তাদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদেরকে আমরা কিছু গ্লোবাল কম্পিটিশনে পার্টিসিপেট করানোর ব্যবস্থা করার চেষ্টা করব, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি এই বছর শাহরিয়ার যেটা বললো, গত বছর আমরা 4টা ওয়ার্ল্ড লেভেলের কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করেছিলাম, ইন্টারন্যাশনাল লেভেল। তো এই বছরও আমাদের এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা আছে। কিছু আমরা বাংলাদেশ থেকে বসে দেশের বাইরে পার্টিসিপেট করতে চাই, কিছু গ্লোবাল অলিম্পিয়াডে আমরা সশরীরে যেতে চাই। তো আমরা চাই যে যত বেশি সংখ্যক ভিন্ন ভিন্ন শিক্ষার্থীকে দেশের ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে এই জায়গাতে সুযোগ দিতে পারি। তো এইটা একটা জিনিস যাবে। আমি জানি না এখানে আমার সাথে হয়তো শাহরিয়ার বা শাকুর হয়তো আরো অ্যাড করতে পারো। মোটামুটি শিক্ষার্থীদেরকে তাদের লার্নিং এর জার্নিটাকে আরেকটু বেশি ইন্সপিরেশনাল করার জন্য, বা তারা যাতে অ্যাচিভ করতে পারে কোনো একটা জিনিস, এই একটা ড্রিম তাদের মধ্যে দেখানোর জন্য আমরা এই বছরও আগের বছরের 24-এর তুলনায় আরেকটু বেশি সংখ্যক শিক্ষার্থীকে বিভিন্ন গ্লোবাল কম্পিটিশনে আমরা কানেক্ট করতে চাই। তো এর মধ্যে একটা নিয়ে আমি বললাম, অন্যান্য জিনিসগুলো নিয়ে আশরাফুল এবং শাহরিয়ার আরো অ্যাড করতে পারো। আচ্ছা, আমি এখানে আরেকটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে
আমরা যেমন বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করার কথা বলতেছি বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে, তার পাশাপাশি আমরা কথা বলতেছি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্বের কাছে একজন বিশ্ব নাগরিক হিসেবে তার যে দৃষ্টিভঙ্গিটা ডেভেলপ করা দরকার সেটাতেও আমরা আসলে জোর দিতে চাই। আমরা যেটা দেখেছি বিভিন্ন গ্লোবাল অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে গিয়ে যে আমাদের বাচ্চারা অনেক কম্পিটেন্ট, অনেক যোগ্য, কিন্তু তারা আসলে জানেই না যে তারা অনেক যোগ্য, এবং তারা সবসময় যখন কোনো বিশ্বমঞ্চে তাদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তারা কিছুটা সংকোচ করে, এবং এই সংকোচের একটা বড় কারণ আমাদের কাছে মনে হয়েছে যে তারা আসলে এই ব্যাপারগুলোর সাথে ইউজ টু না, এই কালচারগুলোর সাথে ইউজ টু না। তো আমাদের কাছে মনে হয়েছে যে সেটাও একটা বড় জায়গা যেখানে হচ্ছে যে আসলে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য যদি বিশ্বের দুয়ারটা ওপেন করে দিতে পারি, হয়তোবা আরো অনেক অনেক শিক্ষার্থী আরো অনেকভাবে কন্ট্রিবিউট করতে পারবে। এই সাথে আমি একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে নিই, সেটা হচ্ছে ইয়াশ আরহাম, উনি প্রশ্নটি করেছেন যে স্যার ক্লাস টিচার কে হবে, টিচার কে হবে। এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ক্লাস টিচার কে হবে, ক্লাস কে নিচ্ছেন। আমরা আসলে বাংলার ম্যাথের জায়গা থেকে যেটা ফোকাস করি সেটা হচ্ছে বাংলার ম্যাথের যে কারিকুলাম আছে এবং যে সিলেবাস আছে এবং যে প্রবলেম সলভিং এর স্ট্র্যাটেজি আছে, সেটা নিঃসন্দেহে যারা ক্লাসগুলো নিবেন বা ওয়ার্কশপের সেশনগুলো নিবেন তারা অবশ্যই অনেক কম্পিটেন্ট হবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। বরঞ্চ আমরা যে জায়গাতে ফোকাস করি সেটা হচ্ছে যে তার স্কিলের পাশাপাশি তিনি আসলে বাংলার ম্যাথের যে কারিকুলামটি আছে সেটি অনুযায়ী সঠিকভাবে শিক্ষার্থীদের গাইড করতে পারছেন কিনা। এই কারণে আমরা আমাদের যারা একাডেমিক, যাদেরকে আপনি টিচার বলছেন, তাদেরকে আমরা বলি মেন্টর, কারণ আমরা মনে করি একটা স্টুডেন্ট বা একটা মানুষ সে নিজেই কিন্তু একজন বড় প্রবলেম সলভার বা সমস্যা সমাধানকারী, কিন্তু আমরা সাধারণত ভাবি কি যে ওকে বোধহয় সমস্যার সমাধানটা শিখাই দিতে হবে, ও নিজে নিয়ে শিখতে পারবে না। তো আমরা এই কারণে সবসময় বলি যে তার একজন মেন্টর দরকার, যে তাকে আসলে সমস্যার সমাধানে সাহায্য করবে রাদার দেন সেই সমস্যাটা সমাধান করে দেবে। তো এই জায়গা থেকে বলা যায় যে ক্লাসটা যিনি নিবেন তিনি আসলে জানেন কিভাবে আসলে একটা বাচ্চাকে প্রবলেম সলভার হিসেবে ডেভেলপ করা যায়, এবং সেটার পেছনে আমরা আসলে অনেক বেশি সময় দিই, এবং যারা এই সেশনগুলো নিবেন তারা যথেষ্ট পরিমাণ এই বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ বলে আমরা বলতে পারি। আপনারা যদি এই বিষয়ে আরো আগ্রহী হন, আমাদের এখানে লিঙ্কগুলো সব দেয়া আছে, আপনারা জাস্ট বাংলাম্যাথ.com আর্ট অফ লার্নিং ম্যাথ যেটা দেয়া আছে লিঙ্ক, কমেন্টে এই লিঙ্কটা দেয়া আছে, আপনি সেখানে গেলে আমাদের মেন্টরদের তালিকা, তাদের স্কিল, তাদের এক্সপেরিয়েন্স সবকিছু আপনারা দেখতে পাবেন। আশা করি সেখানে কোনো কনফিউশনের জায়গা থাকবে না। জি, এরপরে হচ্ছে আমাদের নেক্সট একটা ফেজে আমি বোধহয় প্রশ্নটা করতে পারি, সেটা হচ্ছে যে গণিত বোঝার হাতে খড়িও গেল, অলিম্পিয়াড প্রিপারেশনও গেল, এখানে এনরোলমেন্টও হয়ে গেল। এখন আমাদের তো 3টা পর্ব আছে এবং 3টা ক্যাটাগরি আছে প্রত্যেকটা পর্বের জন্যই বা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, সাব ক্যাটাগরি। তো এই বিষয়ে যদি আশরাফুল একটু বলে যে কিভাবে আসলে ক্যাটাগরাইজ করতেছি, কেন আমরা এই ক্যাটাগরাইজটা করতেছি, এবং কোন ক্যাটাগরিতে আসলে সেশনগুলো হতে পারে। শুরুতেই যেটা বললাম যে আসলে প্রত্যেকের লার্নিং কার্ভ বা লার্নিং পার্সোনালিটি একটু হওয়া দরকার, মানে এক জায়গায় একভাবে যেন সবাইকে চিন্তা না করা হয়। এই জন্য আমরা শুরুতে আমাদের যতটুকু এক্সপেরিয়েন্স এখান থেকে আমরা তাদেরকে একটা এক্সামের মাধ্যমে সেগ্রিগেট করার চেষ্টা করি যে কার লার্নিং কতটুকু আছে বা ও কেমন করতে পারে। যে অলরেডি অনেক কিছু তার লেভেলে জানে তাকে সমসাময়িক কিছু দেওয়া হচ্ছে, তাকে একটু চ্যালেঞ্জিং এর কিছু টপিক তাকে দেখানোটা আমাদের কাছে মনে হয় যে তার লার্নিং এর জন্য ভালো। তো এই কারণে আসলে আমরা মোটামুটি আমাদের ওয়ার্কশপ গুলোকে এইরকম বেসিক, মিড লেভেল এবং অ্যাডভান্স লেভেলে সেগ্রিগেট করার চেষ্টা করেছি এবং সেটাই করছি। এবং পুরো আমাদের যে নিজস্ব কারিকুলাম যেটা আমরা চিন্তা করেছি সেখানে আসলে অনেক কিছু আমরা জোর দেওয়ার চেষ্টা করছি। একটা ম্যাথমেটিক্স এর মধ্যে মোটা দাগে নাম্বার থিওরি, অ্যালজেব্রা, কাউন্টিং, জিওমেট্রি বাদে আসলে প্রুফ বেসড প্রবলেম গুলো সলভ করতে পারা দক্ষতা, লজিক্যাল অ্যাপ্রোচে থিঙ্কিং ব্যাপারটা বোঝা এবং সেটা ইমপ্লিমেন্ট করতে পারা, ঠিকমতো এক্সপ্রেস করতে পারা, সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেই জায়গাটা জোর দেওয়ার চেষ্টা করছি যে একজন শিক্ষার্থী যেন এই ব্যাপারটা এক্সপ্লেইন করতে পারে যে আসলে কি চিন্তা করেছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আসলে তাদের চিন্তাটা তারা লিখতে পারে না, প্রকাশ করতে পারে না, যেটা আসলে অনেক ক্ষেত্রে জাজমেন্টাল ইস্যু হয়ে দাঁড়ায় যে তাকে হয়তো আমরা প্রপারলি জাজ করতে পারছি না যে ও চিন্তাটা কি। এই জায়গাটা আসলে আমাদের মনে হয়েছে যে শিক্ষার্থীর সাথে অনেক কাজ করার জায়গা আছে, তাদেরকে কিছু ইন্টারেস্টিং প্রবলেমের প্রভোগ করা যেন তারা এই থট প্রসেসটা লেখার চেষ্টা করে এবং সেটা আরেকজন এক্সপ্লেন করার চেষ্টা করে। তো এই কারণে এবং এই মানে ব্যাপারটা খুবই সহজ না যে এত আমরা যে একটা 3-4টা ক্লাসে বা 20টা ক্লাসের ব্যাপারটা শেষ করতে হবে। ব্যাপারটা একটা লং ব্যাপারটাকে একটা লং জার্নি আমাদের কাছে মনে হয়। এই কারণে আমরা পুরো বেস
মানে পুরো ব্যাপারটাকে আমরা 3টা ফেজে ভাগ করেছি। প্রথম ফেজ আমরা খুব এলিমেন্টারি ব্যাপারটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে আমরা তাদের ডিফিকাল্টি ব্যাপারটা যাই, এবং হয়তো গার্জেনদের সুবিধার জন্য আমরা বেসিক ব্যাচ, মিড লেভেল, অ্যাডভান্সের বলছি, কিন্তু আমরা এটাকে আসলে এভাবে চিন্তা করি যে কনসেপ্ট ক্র্যাকার, প্রসেস ক্র্যাকার এবং প্রবলেম সলভার। কারণটা হচ্ছে আমাকে শুরুতে আমাকে কনসেপ্টটা সম্পর্কে খুব একটা ডিপ আইডিয়াটা থাকা লাগবে, এবং সেখানে আমার কোনো ল্যাকিংস থাকা যাবে না। কনসেপ্টটা যখন আমি শিখে গেলাম সেটা প্রসেস কিভাবে চিন্তা করছে, প্রসেসগত ব্যাপারটা আমাকে আয়ত্তে আসা লাগবে, এবং দিন শেষে যখন আমি প্রবলেম সলভিং করবো, যখন আসলে এটা কোনো নির্দিষ্ট কোনো প্রসেস নেই বা নির্দিষ্ট কোনো কনসেপ্ট হয়তো আমি জানি না যে এটাতে অ্যাপ্লাই হতে পারে, কিন্তু মাল্টিপল কনসেপ্ট ব্যাপারটা নিয়ে যে আসলে একটা প্রবলেমকে বিভিন্ন ইংরেজি চিন্তা করা, সেটা সলভ করতে লেগে থাকার যে অধ্যাবসায়ের ব্যাপারটা, সেই ব্যাপারটা আসলে জোর করাটা দরকার। এবং এটা এক একজন এক একটা লেভেল, হয়তো কনসেপ্ট ক্র্যাকার ব্যাচে আমাকে যত না থিওরিটিক্যাল ক্লাস নিতে হবে, প্রবলেম সলভার ব্যাচে হয়তো সেরকম থিওরিটিক্যাল ক্লাস হয়তো লাগবে না, তাদেরকে বরং আরো বিভিন্ন ধরনের প্রবলেম তাদের সাথে ইন্টারেকশন করাটা দরকার। কনসেপ্ট ক্র্যাকার ব্যাচে হয়তো তাদের সাথে আমরা শুরুতেই হয়তো অনেক থিওরিটিক্যাল আলোচনা করতে পারি, প্রসেস ক্র্যাকার হয়তো এটা তার সংমিশ্রণ থাকতে পারে। তো এই ব্যাপারগুলোই আমরা আমাদের ওয়ার্কশপে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এবং করছি, এবং এইভাবে 3টা ফেজ আমরা ভাগ করেছি। প্রথম ফেজে হয়তো সে কিছু টপিক পড়ছে, সেকেন্ড ফেজে কিছুটা তার রিপিটেশন হচ্ছে এবং নতুন কোনো টপিক পড়ছে, 3 নম্বর ফেজে এসে আগের 2টা ফেজে কিছু রিপিটেশন এবং যেটা কানেক্টেড টপিক সেগুলো পড়ছে। এবং মোটা দাগে আমরা চিন্তা আশা করছি একজন শিক্ষার্থী যিনি বেসিক ব্যাচে এনরোল করছেন বা অ্যাডভান্স ব্যাচে এনরোল করছেন, তিনি 1 বছর যদি পুরোটা সময় আমাদের সাথে থাকেন এবং তার কম্পিউটার গুলো যদি ঠিক মতো দিয়ে থাকেন, আমরা তার একটা লার্নিং কার্ভটা ধরতে হবে। এবং আমরা প্রত্যেককেই দেখেছি, এবং ইনফর্মাল হয়তো বলতে হবে যে আমাদের প্রত্যেক শিক্ষার্থী যে আমাদের সাথে অনেকদিন ধরে কানেক্টেড ছিলেন, প্রত্যেকেরই এই লার্নিং কার্ভটা একটা আপওয়ার্ড লার্নিং কার্ভ, প্রত্যেকে একটা কিছু শিখেছে এবং সেটার ইমপ্লিমেন্টেশন বা সেটা বই প্রকাশ তারা বিভিন্নভাবে প্রকাশ করেছে। তাদের একাডেমিক পরীক্ষাতে তারা খুবই ভালো করেছে, বা তাদের কাছে তাদের নিজস্ব বইয়ের কন্টেন্ট গুলো এখন খুব ইজি লাগে, তাদের টিচাররা যখন একটু ক্রিয়েটিভ বসে দেয় সেটাও তারা খুব ইজিলি সলভ করতে পারে। এবং নতুন শেখার যে আগ্রহটা, যে এটা আসলে আমাদের প্রথম দিকে একটা ধ্যান ধারণা ছিল যে আসলে বইয়ের বাইরে কেন একটা জিনিস শিখবো, এটা দরকারটা কি, বা শেখার যে আনন্দটা এবং সেটা ভালো করার যেই ব্যাপারটা, মানে অবশ্যই অসুস্থ কোনো পরিবেশ না বা অসুস্থ কোনো প্রতিযোগিতা না, কিন্তু এই যেই ভালো লাগা এবং সেই ভালো লাগার যে একটা রিকগনিশন, সেটা যখন তারা পাচ্ছে এবং তার মধ্যে এই হ্যাঙ্গারটা তৈরি হচ্ছে, সে আরো কিছু শিখতে চায় এবং সে আরো ভালো কিছু করতে চায়। আমাদের একটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে খুব শর্ট টাইম প্ল্যান করে থাকি, বা একটা শর্ট টার্ম গোল সেট করে যাও, ওকে আমি একটা বই পড়ে বললাম দ্যাটস ইট, আর কিছু লাগবে না, বা এইটা করে ফেলছে আর কিছু লাগবে না, বা একটা জায়গায় প্রাইজ পেয়েছে আর কিছু লাগবে না। আমরা আসলে আমাদের শিক্ষার্থীদেরকে এইটার চেয়ে বিয়ন্ড আরো কিছু চিন্তা করার জায়গাটা আসলে আমরা পুশ করার চেষ্টা করছি আর কি। তো মনে হয় যে আমরা মোটাটাকে যদি একটু সামারি করি, যে 3টা ফেজের কোনো ফেজটাই ইন্টার কানেক্টেড, যে একটা ফেজে যতটুকু পড়বে সেকেন্ড ফেজে এটার সাথে কানেক্টেড বা আরো বিয়ন্ড টপিক গুলো পড়বে। এবং আমরা আশা করছি যে একটা শিক্ষার্থী যখন 3টা ফেজই পুরোটা শেষ করবে, সে অবশ্যই তার স্টেজ বেসিক থেকে সে অবশ্যই ইমপ্রুভ হয়েছে, অ্যাডভান্সও হতে পারে, মিড লেভেল হতে পারে, অবশ্যই তার নিজেদের জায়গাটা থাকে না, তাদের এই ব্যাপারটা অবশ্যই ইমপ্রুভ হয়। এবং সেইটার প্রমাণ আমরা না, আমাদের স্টুডেন্টরাই আমাদের প্রমাণ, তাদের কমিটমেন্ট গুলো, তাদের কথাগুলোই আমাদের প্রমাণ আমাদের কাছে। আশরাফুল খুব সুন্দর করে বলছে। আমরা এটাকে একটু ভাগ করছি। যেমন আমরা দেখছি যে মানে সবচেয়ে বেশি হলে কি হয়, একটা বাচ্চা দেখা যায় যে গ্লোবাল অলিম্পিয়াড গুলাতে অনেক ভালো করতেছে, তার রেজাল্ট একটা, এটা হচ্ছে তার একটা ম্যাট্রিক্স আমরা বলতে পারি, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার ডেভেলপমেন্ট হয়েছে। অথবা সে হচ্ছে যে বিভিন্ন লোকাল অলিম্পিয়াড গুলাতে ভালো করতেছে, এটা আর একটা ম্যাট্রিক্স, তার এটা একটা জায়গা হইতে পারে। বা লোকাল প্রতিযোগিতাগুলোতে ভালো করতেছে, এটা হচ্ছে আরেকটা যে সেকেন্ড টায়ার। আরেকটা টায়ার হচ্ছে যে আমরা দেখতেছি যে সে হয়তোবা ওই জায়গায় ভালো করতেছে না, কিন্তু একাডেমিক ম্যাথে সে আসলে ভালো হয়ে গেছে। এবং আমরা এরকম অনেক স্টুডেন্ট পাচ্ছি যারা হয়তো মানে অনেক গার্জিয়ানরা বলতো যে আমার বাচ্চা আসলে সেই অর্থে ম্যাথে ভালো না, সেভাবে করে তারা এনরোল করেছিল এবং তারা ভাবছিল সে যাতে একটু আনন্দ পায়, তার ওনার এক্সপেকটেশন ছিল এটা, এবং ওনারা এর বাইরে কিছু ভাবেন নাই। এবং ইন্টারেস্টিংলি যেটা ঘটছে, হয় তারা এই 3টা ম্যাট্রিক্সের কোনোটা কোনো ক্রস করছে, অ্যাটলিস্ট তারা ক্লাসে এখন ম্যাথ চ্যাম্প হিসেবে আছে। তো এটা একটা আমাদের কাছে মনে হয়েছে যে মানে একটা পজিটিভ চেঞ্জ, যদিও আমরা কিন্তু এই ইন্টেনশন নিয়েও শেখাই না, কারণ আমাদের কাছে এই টার্গেটটাই থাকে না, আমাদের কাছে থাকে সে প্রবলেম সলভিংটা শিখতেছে কিনা। তো এবং লাস্ট যেটা একদম লিস্ট যে ডেভেলপমেন্ট আমরা দেখছি, সেটা হচ্ছে যে সে ম্যাথের প্রতি তার একটা ইন্টারেস্ট গ্রো করছে। তো এই 4টা ম্যাট্রিক্সের মধ্যে একটা ম্যাট্রিক্স আমরা এখনো পর্যন্ত দেখছি যে শিক্ষার্থীদের সাথে মিলে যায়। অর্থাৎ তারা হয় ম্যাথটাকে এনজয় করা শুরু করে, না হলে একাডেমিক ম্যাথে ভালো করা শুরু করে, না হলে হচ্ছে যে
ন্যাশনাল বিভিন্ন ম্যাথের কম্পিটিশনে ভালো করা শুরু করে, না হলে দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট গ্লোবাল কোনো জায়গাতে নিজের পজিশনটা অনেক স্ট্রং করে ফেলতেছে। তো এই জায়গাগুলো আসলে আমরা যে জায়গা থেকে দেখছি যে আমরা যেহেতু বললাম যে প্রবলেম সলভিং কে আমরা ফোকাস করি, তো একটা প্রবলেম সলভারের মধ্যে যে বিষয়গুলো ক্যারেক্টারিস্টিক গুলো ডেভেলপ করা দরকার সেগুলো আমাদের কাছে মনে হয়েছে এই ওয়ার্কশপের মাধ্যমে ডেভেলপ করা শুরু হয়। তো আমার মনে হয় আমরা কয়েকটা এফএকিউ আসলে একটু আনসার দেওয়াটা খুব জরুরি। যেমন একটা কোশ্চেন হচ্ছে যে আমাদের তো বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম আছে, যে দুইটা আলাদা আমরা ব্যাচ করেছি। তবে এখানে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে দুইটা কি মানে বাংলা মিডিয়ামের বাচ্চা আর ইংলিশ মিডিয়ামের বাচ্চা আছে, তাহলে আপনার ইংলিশ মিডিয়ামের জন্য কি আলাদাভাবে পড়াচ্ছেন কিনা? এটা আমরা করি শুধুমাত্র মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের জন্য, অর্থাৎ আর্ট অফ লার্নিং ম্যাথ এবং গণিত বোঝার হাতে খড়ি যেহেতু কারিকুলামটা সেম এবং বাংলার ম্যাথে ডেভেলপ করা, তো এই কারিকুলাম এবং সিলেবাসে আমরা কখনোই কিন্তু আলাদাভাবে কোনো টপিকের ইন্টারভেনশন বা কারিকুলামের ইন্টারভেনশনকে আমরা অ্যালাউ করি না। আমরা নিজেরাই আমাদের কারিকুলামটা অনুযায়ী পড়াই, শুধুমাত্র ভাষা বোঝার জন্য আমরা বাংলা এবং ইংলিশ মিডিয়ামের ব্যাচটাকে আলাদা করছি। আমরা এটাও বিলিভ করি গণিত ইটসেলফ একটা আলাদা ভাষা এবং এটাকে শেখার জন্য হচ্ছে ইটসেলফ একটা আলাদা ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস করাটা জরুরি। তো সেকেন্ড আরেকটা কোশ্চেন আছে, সেটা আমার মনে হয় মাহতাবকে জিজ্ঞেস করাটাই খুব ভালো হবে, অথবা সাকুর উত্তরটা দিতে পারে, যে এই ওয়ার্কশপে যে সেশন আমরা জানি কয়েকটা মোটামুটি অফলাইন ব্যাচের একটা ওরিয়েন্টেশন হয়েছে, অনলাইন ব্যাচ গুলো শুরু হচ্ছে, কবে নাগাদ আসলে ফুল ফ্লেজেড ভাবে আমাদের সেশন গুলো শুরু হয়ে যাবে এবং আমাদের ক্লাসরুমের সময়টা কি হবে, রোজার মধ্যে সময়টা কি হবে? মাহতাব কিংবা আশরাফুল যে কেউ উত্তরটা করতে পারে। আচ্ছা, তো আমাদের তো নর্মালি ক্লাস 7টা থেকে 8:30, রোজার মধ্যে আমরা নর্মালি এটা ব্যাচ টু ব্যাচ ভ্যারি করবে। অফলাইন ব্যাচের কোনো আসলে হ্যাসেল হবে না, যেহেতু আমার অফলাইন ব্যাচের ক্লাসটা সকালের দিকে হয়, তো ওইখানে টাইমটা সেমই থাকবে। কিন্তু অনলাইন ব্যাচে যেহেতু সন্ধ্যা 7টার সময় ক্লাস নেওয়াটা আসলে রোজার সময় অসম্ভব ব্যাপার, তো সেইটা হয়তো অনেকের জন্য আবার অন্যান্য সময়টা ব্যাচ টু ব্যাচের যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা সেট করবো। সেটা সাধারণত বিকালে হতে পারবে। আরেকটা হতে পারে যে আমরা ক্লাস ফ্রিকোয়েন্সিটা কমিয়ে ঈদের পরে ক্লাস নাম্বারটা বাড়িয়ে হয়তো আমাদের যে ওই দিন যে টাইমটা রয়েছে এটার মধ্যে আমাদের ক্লাসটা শেষ করতে পারি আর কি। এতটুকুই বলা যেতে পারে। ওকে, আমার মনে হয় লাস্ট একটা প্রশ্ন আছে, শান্ত শান্ত আমাদের কি বাসায় প্র্যাকটিস প্রবলেম দেয়া হবে? মাহাতাব যদি এটার উত্তর দেয়, এটার মাধ্যমে হয়তো আমরা আজকে আমাদের লাইফটা শেষ করব। আচ্ছা, হ্যাঁ, আমাদের হচ্ছে প্র্যাকটিস প্রবলেম আমরা অবশ্যই দিব। প্রত্যেকটা হয়তো প্রতি ক্লাসের পরপর না হলেও প্রত্যেকটা টপিক শেষ হলে, যেমন আমরা ডিভিশন শিখছি বা আমরা ফ্যাক্টরাইজেশন শিখছি বা বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি শিখছি, তো শেখা শেষ হলে আমরা ওই রিলেটেড টপিক প্র্যাকটিস করার জন্য প্রবলেম দিব। পাশাপাশি প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পর আমরা একটা করে কুইজ এক্সাম নিব টপিক শেষ হওয়ার পর। আর আরেকটা হচ্ছে সেটা হয়তো ছোট কুইজ হতে পারে, আর 2-3টা টপিক বা 3-4টা টপিক শেষ হওয়ার পর একটা ফুল লেন্থ এক্সাম হবে, যেটা 1-1.5 ঘন্টার একটা এক্সাম হবে, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এক্সাম বলি আমরা এটাকে। তো প্র্যাকটিস করার সুযোগও থাকবে, পরীক্ষা দেওয়ার সুযোগও থাকবে। তো আশা করি শিক্ষার্থী যে জিনিসগুলো শিখেছে সেগুলোর একটা প্রতিফলন হয়তো আপনি এক্সামের মাধ্যমে বা প্র্যাকটিস কোশ্চেনের মাধ্যমে দেখতে পাবেন। ওকে, আমার মনে হয় মোটামুটি আমরা সকল প্রশ্নের উত্তর দিয়েছি। ফারজানা আহমেদ লিখেছেন বেস্ট মেন্টর। ইয়াশ আরহামের জন্য এটা একটা উত্তর হতে পারে, ক্লাস টিচার হবে হচ্ছে বেস্ট মেন্টররা, যেটা ফারজানা আহমেদ বলতেছেন। তো আমার মনে হয় যে আপনারা আমাদের গণিত বোঝার হাতে খড়ি এবং অলিম্পিয়াড প্রিপারেশন প্রোগ্রাম, দুইটা প্রোগ্রামেরই এনরোলমেন্ট চলমান আছে। গণিত বোঝার হাতে খড়ি হচ্ছে 3য় থেকে 8ম শ্রেণীর জন্য, অলিম্পিয়াড প্রিপারেশন প্রোগ্রাম হচ্ছে 9ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত। গণিত বোঝার হাতে খড়ি 3টা ক্যাটাগরিতে ভাগ করা, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্সড, এবং হচ্ছে আর অলিম্পিয়াড প্রিপারেশন প্রোগ্রাম হচ্ছে 2টা লেভেলে ভাগ করা। এবং আমরা চেষ্টা করতেছি যে এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রবলেম সলভিং টেন্ডেন্সি বিল্ড আপ হয় এবং তারা ভালো প্রবলেম সলভার হিসেবে ডেভেলপ করে। তো আমাদের এই প্রবলেম সলভার তৈরি করার যে স্বপ্নটা, এটার কারণটা হচ্ছে আমরা একটা মেধা ভিত্তিক বাংলাদেশ দেখতে চাই, যার মাধ্যমে হয়তোবা আমরা একটা জাতি তৈরি করব যারা অনেক সমস্যাকে সমস্যা মনে না করে সমস্যাকে একটা আনন্দের উৎস মনে করবে এবং তারা সমস্যার সমাধানকে মনে করবে তার জীবনের একটা আনন্দের অংশ। তো এটার মাধ্যমে আমরা আমাদের আজকের এই লাইভ সেশনটা এখানে শেষ করি। আমাদের একটাই কথা থাকে এবং সেই কথাটা দিয়ে আজকের লাইভটা বলতে পারি, সেটা হচ্ছে গণিত হোক আনন্দের, গণিত যাতে একটা শিক্ষার্থী সবসময় আনন্দ হয়। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।